এই ভ্রমণ সিরিজের প্রথম 3 পর্বে আপনাদের দেখিয়েছি অফবিট ভাইজাগ, আরাকু ও কোরাপুট। তার সাথে ভাগ করে নিয়েছি কিরণডুলি এক্সপ্রেসে ভাইজাগ থেকে আরাকু ও আরাকু থেকে জগদলপুর আসার অভিজ্ঞতা। ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকলো। আজ আমরা চলেছি এক অসাধারণ ভ্রমণের পথে, জগদলপুর থেকে বাস্তার। প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় জলপ্রপাত আর আদিবাসী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলা। জগদলপুর শহর থেকে ভোরের আলোয় রওনা দিলাম বাস্তারের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে পাহাড়ি পথ আর স্থানীয় মানুষের জীবনের ঝলক। জগদলপুর থেকে বাস্তারের পথে পড়ে বিখ্যাত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। নভেম্বর থেকে জুন মাস অব্দি মেলে এই ন্যাশনাল পার্কের ভেতরে যাওয়ার অনুমতি। আমরা অক্টোবরের প্রথমে যাওয়ায় ভেতরে ঢুকতে পারিনি। পার্কের ভেতরেই রয়েছে কুটুমসার কেভ, ভারতের অন্যতম দীর্ঘ লাইমস্টোন কেভ। তাছাড়াও আছে জঙ্গল সাফারি ও বাম্বু রাফটিং এর ব্যবস্থা। আমরা প্রথমেই দেখব তীরথগড় জলপ্রপাত। পার্কিং ফি দিয়ে গাড়ি পার্ক করে পায়ে হেঁটে এগোতে শুরু করলাম। আমরা নবরাত্রির সময় গিয়েছি। এই সময় এখানে অনেক বড় মেলা বসে, প্রচুর খাবার, ফল ও হাতের কাজের জিনিস রয়েছে। টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চলেছি। জলপ্রপাতে নামার সিঁড়ির মুখে ব্যাগ থেকে সমস্ত প্লাস্টিক বের করে নেন এনারা, ফেরার সময় আবার ফিরিয়ে দেন। পরিবেশ রক্ষার এই ব্যবস্থা দেখে বেশ ভালো লাগলো। সিঁড়ি দিয়ে একটু নামতেই জলপ্রপাত দেখা যায়। বেশ অনেকটা সিঁড়ি নামতে হয়। পাথরের গা বেয়ে সর্বত্র জল পড়ছে। আমরা জলপ্রপাতের প্রথম ধাপে চলে এলাম। প্রচুর লোক স্নান করছেন এখানে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর ওপরে উঠে এলাম আরো ভালো ভিউর জন্য। একদম ওপরের স্তরে আসার পর সবথেকে সুন্দর ভিউ পাওয়া যায়। জলপ্রপাতের জল এদিক দিয়ে আরো নিচে প্রবাহিত হচ্ছে। জল যেখানে নিচে পড়ছে সেখানে রোদের আলোয় রামধনুর ছটা দেখা যাচ্ছে। আমরা এবার আরো নিচে নামছি, তীরথগড় জলপ্রপাতের মাঝের স্তরে। আমাদের পথ চিনিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের আজকের সারথি রমেশ ভাই। নিচে নামতেই প্রকৃতির অসাধারণ রূপের সম্মুখীন আমরা। জায়গাটা এত সুন্দর যে বলে বোঝানো যায় না। স্নান করার খুব ইচ্ছা ছিল, তবে সময়ের অভাবে তা পূরণ হলো না। জলপ্রপাতের নিচে এসে দাঁড়ালাম। এরপর আমরা জলপ্রপাতের শেষ অংশে চলে এলাম।
জায়গাটা বেশ অদ্ভুত, মনে হয় কোনো এক আদিম দুর্গ সযত্নে নিজের ভেতর কত শত রহস্য লুকিয়ে রেখেছে। জলপ্রপাতের জল এসে কুণ্ডের সৃষ্টি করেছে। প্রকৃতিকে উপভোগ করতে এসে পরিবেশকে এভাবে নোংরা করাটা কিন্তু অপরাধ। পাশের সিঁড়ি দিয়ে জলপ্রপাতের আরো কাছে এগিয়ে গেলাম। পাহাড়ের গায়ে আছে অসংখ্য মৌচাক। পুরো তীরথগড় ঘুরে দেখতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। জলপ্রপাত এলাকার বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট প্রাচীন পূজাস্থল আছে। নবরাত্রিতে সেখানেই ভিড় জমিয়েছেন ভক্তরা। আমরা এবার যাচ্ছি দন্তেওয়াড়ার দিকে। দন্তেওয়াড়াতে আছে 51 সতীপীঠের এক পীঠ। সতী মাতার দাঁত পড়েছিল এখানে। মন্দিরের পথে এক আশ্রমের ভোজনালয় থেকে 20 টাকায় ডাল ও ভাত খেয়ে নিলাম। বাস্তারের রাজপরিবারের কুলদেবী মাতা দন্তেশ্বরী। আজ অষ্টমী, অসংখ্য ভক্তের সমাগম মন্দির চত্বরে। সবাই পুজো দিতে এসেছেন। আমাদের সেরকম কোনো পরিকল্পনা ছিল না প্রথমে, কিন্তু মন্দির চত্বরে প্রবেশ করার পর মনের ডাকে সাড়া দিয়ে আমরাও পুজো দিলাম। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের কাছে পৌঁছালাম। আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ তীরথগড় দেখে বরসুরের কাছে সাতধারা জলপ্রপাত, বত্রিশা মন্দির, গণেশ মন্দির দেখে দান্ডামি রিসর্ট পৌঁছানোর কথা, কিন্তু পুজো দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হলো। অবশ্য তাতে আফসোস নেই। মহাষ্টমীর পুণ্যলগ্নে 51 সতীপীঠের এক পীঠে পুজো দেওয়ার অনুভূতি অন্যরকম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার তোড়জোড় শুরু হয়েছে। পথ চলতে হবে এখনো অনেকটা। তার মধ্যেই আকাশে ঘনিয়েছে কালো মেঘ। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। গোধূলির আলোয় বৃষ্টি ভেজা প্রকৃতি যেন আরো সুন্দর। ঢেউ খেলানো পাহাড়ি উপত্যকা, সবুজ চাষের জমি, আর তার মাঝখান দিয়েই কালো পিচের মসৃণ রাস্তা। মেঘ বৃষ্টির জন্য অন্ধকার যেন একটু তাড়াতাড়ি নামছে। রিসর্টে ঢুকতে অন্ধকার হয়ে গেল। এটা আমাদের কটেজ। রিসেপশন থেকে বেশ অনেকটা দূরে। রুমে ঢুকলাম। রুমের সাথে লাগোয়া ড্রেসিং রুম আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় একটা বাথরুম আছে। তার সাথে আছে প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে দিনের বেলা চিত্রকূট জলপ্রপাত দেখা যায়। অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা বন্দি করা গেল না। রুমের মধ্যে বেশ বড় একটা জানলা আছে, সেই জানলা দিয়েও চিত্রকূট জলপ্রপাত দেখা যায়। ঘরে 2টো মিনারেল ওয়াটারের বোতল আর চা বানানোর সরঞ্জামও দেওয়া আছে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে নিয়েছিলাম চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। এরপর গাড়ি নিয়ে রিসর্টের পেছনের ভিউ পয়েন্টে চলে এলাম রাতের জলপ্রপাতের ছবি তুলতে। পরের দিনটা শুরু হলো ব্যালকনি থেকে চিত্রকূটের ওপর সূর্যোদয় দেখতে দেখতে। তখনও সূর্যের দেখা মেলেনি। ভোর হওয়ার আগের উষাকাল। আকাশ আবির রঙে রেঙেছে। চিত্রকূটের সাদা উচ্ছল জলরাশিতেও লেগেছে সেই রং।
চারিদিকে শান্ত পরিবেশে পাখি ডাকতে শুরু করেছে, একটু একটু করে আলো বাড়ছে। সকালের চা খাওয়াও সারলাম ব্যালকনিতে। এরপর বেরোলাম একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। এই নেচার ট্রেলটা বোধহয় বহুদিন কেউ ব্যবহার করে না। গাছ আর আগাছায় পথ পুরো বন্ধ। এরপর রিসর্টের বাইরে পেছন দিকে চিত্রকূট ভিউ পয়েন্টে এলাম। বেশ কিছু সিঁড়ি বেয়ে নিচে নামার পালা। নিচে নামতেই নদীর একদম কাছে চলে এলাম। ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর ওপর 30 ফুট উচ্চতার এই চিত্রকূট জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত। বর্ষাকালে জলপ্রপাতের বিস্তৃতি প্রায় 300 মিটার পর্যন্ত প্রসারিত হয়। পায়ে পায়ে পাথর বেয়ে জলপ্রপাতের আরো কাছে যাবার চেষ্টা করছি। এবার জলপ্রপাতের জল এসে গায়ে লাগছে। এখানে পাথরের ওপর বেশ অনেকটা সময় কাটালাম। এখান থেকে সকাল 9টায় নৌকা ছাড়ে চিত্রকূটের একদম কাছে যাওয়ার জন্য। যেখান থেকে নৌকা ছাড়ে সেই জায়গায় জলের গভীরতা কম, কোমর সমান জলে এসে দাঁড়ালাম। নটা বাজতেই নৌকা ছাড়লো। জলে বেশ ঢেউ, তার সাথে তাল মিলিয়ে ভেসে চলেছি আমরা। যত জলপ্রপাতের কাছে যাচ্ছি জলের স্রোত ও ঢেউ দুই বাড়ছে। তার মধ্যে নৌকা চলেছে উজানে। অনেকটাই কাছে চলে এসেছি এবার। নৌকাগুলো একসময় জলপ্রপাতের এত কাছে চলে এলো যে বেশ ভয়ই লাগছিল, তবে মজাও হচ্ছিল বেশ। জলপ্রপাতের একদম নিচে চলে এসেছি আমরা। জল এসে গায়ে পড়ছে। বর্ষাকালে কিন্তু এই নৌকা বিহার বন্ধ থাকে। ঠিক এই জায়গাটায় ঘূর্ণি এত বেশি যে নৌকা কিছুতেই এগোতে পারছিল না, বাধ্য হয়েই সরে আসতে হলো।
চিত্রকূট দেখে উপরের পার্কিং এরিয়াতে চলে এলাম। ঘুরে দেখলাম এখানের শিব মন্দির। তারপর একটা দোকানে মশলা ধোসা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। দোকানদার বাঙালি। ব্রেকফাস্ট করে চলে এলাম কাছের হ্যান্ডিক্রাফটের দোকানে। কিছু কেনাকাটা করে সামনের রাস্তার উপরে বসা দোকানগুলো ঘুরে দেখতে লাগলাম। এখানে এরকম গোটা ধুনো পাওয়া যায়। আমরা বেশ কিছু ধুনো কিনেছিলাম বাড়িতে গুঁড়ো করে ইউজ করার জন্য। এই ফলটা খাবার অনেক দিনের ইচ্ছা ছিল, এইবার সেই সুযোগ পেয়ে গেলাম। অনেকটা রাঙা আলুর মতো খেতে। ওনারা নাম বললেন বটে, কিন্তু আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এই ফলটার কি নাম? জানলে কমেন্ট করে জানাবেন। আমরা রুমে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব জগদলপুরের উদ্দেশ্যে। তার আগে রুমের জানলা থেকে চিত্রকূটকে মন ভরে দেখতে থাকলাম। কটেজ ছেড়ে এগিয়ে চললাম রিসোর্টের ব্যাক গেটের দিকে। বাদিকে চিত্রকূট দেখা যায়। এই পুরো এরিয়াটাই রিসোর্টের প্রপার্টি। দান্ডামি রিসোর্টে 2 রাত কাটাতে পারলে ভালো হয়। দান্ডামি রিসোর্টকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি। পথে দেখি আতাফল বিক্রি হচ্ছে। আমরা প্রথমেই এলাম মেন্দ্রিঘুমার ওয়াটারফলের কাছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, অনেক উঁচু থেকে জলরাশি নিচে পাহাড়ের খাদ বেয়ে বয়ে চলেছে। তবে এখানে জল অনেক কম। এবার চলেছি তাম্রঘুমার জলপ্রপাত দেখতে। জঙ্গলের ভেতর দিয়ে সরু রাঙামাটির পথ, চারিদিকে শুধু ভুট্টার ক্ষেত। বাদিক দিয়ে বয়ে চলা এই নদী জলপ্রপাত হয়ে ঝাঁপিয়ে পড়ছে নিচে। এখানে জলপ্রপাতের ফ্রন্ট ভিউ ভালো পাওয়া যায় না, কিন্তু রমেশ ভাই পাশের জঙ্গলের এক গোপন পাথুরে পথ দিয়ে আমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছেন, যেখান থেকে কিছুটা হলেও ফ্রন্ট ভিউ পাওয়া যাবে। ঝোপঝাড় সরিয়ে উঁচু নিচু পাথর বেয়ে কখনো বা কাটা গাছের খোঁচায় হাত পা কেটে এগোতে লাগলাম। এরপর এলাম একটা বড় পাথরের চাতালের ওপর। একদম সামনেই তাম্রকুমার। পরিশ্রম সার্থক। জলপ্রপাতের দেওয়ালে অসংখ্য মৌচাকের উপস্থিতি। ফিরে এলাম ভিউ পয়েন্টের নদীটার কাছে। এই সামনেই জল খাদে পড়ছে। এবার এলাম নারায়ণপাল বিষ্ণু মন্দিরে।
কথিত আছে প্রাচীন এই বিষ্ণু মন্দিরে রোজ রাতে এখনো ভগবান শ্রীকৃষ্ণ শুতে আসেন। প্রাচীন মন্দিরের ভেতরে এক বিশাল বড় প্রস্তরলিপির ভগ্নাবশেষ আছে। তাছাড়া মন্দিরের গঠনশৈলীও অনবদ্য। ভেতরে ফটো বা ভিডিও করা নিষেধ। এই শতাব্দী প্রাচীন মন্দিরগুলো ভারতীয় সংস্কৃতির অহংকার। অবশেষে জগদলপুর পৌঁছালাম। এটা জগদলপুর রাজবাড়ি। দশেরার প্রস্তুতি চলছে। রাজবাড়ির মন্দির চত্বরে লোকে লোকারণ্য। ঘুরে দেখলাম রাজবাড়ির মিউজিয়াম। এটা জগদলপুরের শেষ রাজার সিংহাসন। পেছনে ওনার ছবি, যিনি খুব কম বয়সে খুন হয়েছিলেন। হোটেল ওডিয়ানিতে লাঞ্চ সেরে চলে এলাম হোটেল প্রতাপ প্যালেসে। আজ রাতে এখানেই থাকবো। কাল সকালে সম্বলেশ্বরী এক্সপ্রেসে চেপে বাড়ির পথ ধরব। ভোরবেলা জগদলপুর থেকে যখন সম্বলেশ্বরীতে চলেছি তখনও অন্ধকার কাটেনি। এই সবে আলো ফুটেছে। কেউ যদি কিরণডলু এক্সপ্রেসের টিকিট না পান বা কোনোভাবে অ্যাভেল করতে না পারেন, তাহলে সম্বলেশ্বরীর এই যাত্রাপথে আপনার সেই স্বাদ মিটিয়ে নিতে পারেন। বাস্তর থেকে কোরাপুট হয়ে হাওড়ায় পৌঁছায় এই ট্রেন। পাহাড়ি অরণ্যের বুক চিরে এগিয়ে চলল ট্রেন। এই যাত্রাপথ ঘিরে রয়েছে পূর্বঘাট পর্বতমালার পাহাড়, আর তার কোলে উপত্যকায় ধানি জমি, জনপদ, নদী আর ছোট বড় লেক বা ড্যাম। যাত্রাপথের সৌন্দর্য অবর্ণনীয়। টানেলও পড়ে এই পথে। তবে এই ট্রেনে প্যান্ট্রি নেই। কিছু স্টেশনে 100 টাকার থালি পাওয়া যায়। লাঞ্চ ডিনার হিসাবে প্যাকড থালিগুলো বেশ ভালোই। তাছাড়া সাথে খাবার ও পর্যাপ্ত জল রাখা উচিত। দেখতে দেখতে বিকেল গড়ালো। কাল সকালেই পৌঁছে যাব হাওড়া। এবারের পুজোর ভ্রমণ এখানেই শেষ। এই বেড়ানোর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছে এই সিরিজের শেষ পর্ব। এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।